ওয়েলকাম সবাইকে আমাদের শিক্ষাঙ্গনের আঙিনায় আরো একবার স্বাগতম তোমাদের সবাইকে। তো আমি তোমাদের আলিনাজ ভাইয়া তোমাদের সাথে আছি। গতকাল 2025 এসএসসি ব্যাচের এসএসসি ফলাফল দিয়েছে। তো আশা করি সবাই আশানুরূপ ফল পেয়েছো। যে আশা করেছিলে A+ পাবে, গোল্ডেন পাবে, সে হয়তো বা সেটাই অ্যাচিভ করেছো। আর কেউ যদি এমন থেকে থাকো যে আমি পরীক্ষা খুবই খারাপ দিয়েছি কিন্তু আমি আশা করেছি আমি অনেক ভালো করবো, এটা আসলে বোকামি। আসলে আমরা সবসময় যেটা দোয়া করি, আমি কেউ যদি আমার কাছে যদি দোয়া চাই কোনো স্টুডেন্ট, যে তুমি তোমার আশানুরূপ ফলাফল করো। কারণ হচ্ছে তুমি যা খাতায় লিখেছো সেটারই প্রতিফলন আসলে তোমার পরীক্ষার রেজাল্টে আসবে। তো এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। হয়তো তোমার পড়াশোনায় ঘাটতি ছিল, লেকিংস ছিল, যার কারণে তোমার ফলাফল হয়নি। হ্যাঁ, আশানুরূপ হয়েছে, তুমি যেমনটা আশা করেছো অ্যাকচুয়ালি তেমনটাই হয়েছে। বাট এখন পারিবারিক প্লাস সামাজিক চাপের কারণে তুমি হয়তো বা বলছো যে আমি আরো ভালো পরীক্ষা দিয়েছি, আমার হচ্ছে পরীক্ষা কেন খারাপ হয়েছে আমি নিজেও জানি না। এগুলো আসলে ভোগাস কথাবার্তা, এগুলো কথার আসলে কোনো ভ্যালু নেই। তো আসলে সবাই যার যার হিসেব অনুযায়ী আশা করি সবাই ভালো নাম্বার পেয়েছো এবং ভালো করে স্যাটিসফ্যাকশন লেভেলে সবাই পরীক্ষা শেষ করেছো এবং হচ্ছে ভালো রেজাল্ট করেছো। তো যারা যারা ক্লাসে উপস্থিত আছো তোমরা একটু কষ্ট করে কমেন্টে একটু জানিয়ে দিবে যে কারা কারা ক্লাসে আছো। তো একদম শুরু থেকে শুরু করছি। আজকের ক্লাসটা মেইনলি আমাদের এইচএসসি 2027 ব্যাচ, মানে গতকাল যাদের এসএসসি রেজাল্ট দিয়েছে তাদের উপর বেস করে তৈরি করা ভেক্টর। একদম প্রথম অধ্যায় ফিজিক্সের, একদম ফিজিক্সের যে কোনো টিচারের কাছে, যে কোনো ভাইয়ের কাছে, যে কোনো আপুর কাছে, যেখানেই পড়ো না কেন ভেক্টর দিয়ে শুরু করবে এবং ভেক্টর দিয়ে অনেক চমক দেখাবে, অনেক কিছু দেখাবে। যদিও ভাইয়া তোমাদেরকে এত বেশি চমকে যাবো না, কারণ হচ্ছে এত বেশি চমক দেখাতে গেলে যেটা হয় সেটা হচ্ছে দিন শেষে একটা ঝামেলা হয়ে যায়। সেই ঝামেলাটা হচ্ছে দিন শেষে আমরা চমকের মধ্যেই পড়ে থাকি। 2 মাস 3 মাস পর্যন্ত ভেক্টর ক্লাস করলাম, অনেক কিছু দেখলাম, বাট পরবর্তীতে দেখা গেল হাফ ইয়ারলি পরীক্ষা চলে আসছে, আমার বাকি অধ্যায়গুলো আসলে পড়া হয়নি। তো ভাইয়া তোমাদেরকে কোর্সটা এমন ভাবে সাজাবো, এমন ভাবে পড়াবো এই চ্যাপ্টারটা, যাতে করে হচ্ছে তোমরা আমার ক্লাসে ক্লাসগুলো করার পর বোর্ড সিকিউ আসুক বা বোর্ড এমসিকিউ আসুক, তুমি যাতে না আটকাও, তুমি যাতে একদম কনফিডেন্সের সাথে সবকিছু আনসার করতে পারো। এটাই আসলে আমি মনে করি যে আমার সফলতা হবে, যদি আমার কাছে কেউ ক্লাসটা করে সে যদি বোর্ড সিকিউ এবং বোর্ড এমসিকিউতে সে যদি না আটকায়, অ্যাটলিস্ট সে বোর্ড সিকিউ এবং বোর্ড এমসিকিউতে যদি না আটকায়, তাহলে সেটাই হচ্ছে আমার জন্য সফলতা। আর যদি বলো যে না ভাই একটু ম্যাজিক মামুনি টামুনি দেখান, তাহলে ম্যাজিক মামুনি দেখাইলে আসলে সময় নষ্ট হবে অনেক বেশি, তো দরকার নাই। আমরা কোর্সের মধ্যে সরাসরি চলে যাই, এটাই আমাদের জন্য হচ্ছে সবচেয়ে বেটার অপশন হবে। আর আরেকটা জিনিস বলে দিই, আমাদের আজকে থেকে আমাদের ফ্রি ক্লাস শুরু হয়েছে এবং এখন তো জুলাই মাস চলছে, আগস্ট সেপ্টেম্বর থেকে আমার শিক্ষাঙ্গনে আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুটির জন্য অনলাইন ব্যাচ শুরু হয়ে যাবে। অফলাইন ব্যাচ এই মাসেই শুরু হবে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে। তোমরা যারা আছো সদর উপজেলায়, ভাইয়ের বাসা তো অনেকেই চেনো, ফুলবাড়িয়া, তো সেখানে হচ্ছে চলে আসবা। অফলাইন ব্যাচ 15 তারিখ থেকে শুরু হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি, আর অনলাইনের পেইড ব্যাচ শুরু হবে সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ। তো ঠিক আছে, তাহলে কথাবার্তা না বাড়িয়ে আমরা তাহলে চলো শুরু করি। হ্যাঁ, আমরা তাহলে কথা না বাড়িয়ে এখন শুরু করে দিই। ঠিক আছে তাহলে দেখি। আজকে খুব বেশি কিছু পড়াবো না, আজকে অল্প পড়াবো, মানে আজকে যা শুরু তো, আজকে হয়তো বা আধা ঘন্টা 40 মিনিট একটু দেখাই। হ্যাঁ, একটু দেখিয়ে তারপর হচ্ছে আজকে শেষ করে দিব। তো দেখো, ভেক্টর পার্ট 1, তো এখানে আমার নাম পদবি সবকিছু দেওয়া আছে, তো একটু দেখে নিবা। আর হচ্ছে আমরা তাহলে ক্লাসে চলে যাই। তাহলে প্রথমে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এই অধ্যায়ের আলোচ্য বিষয়গুলো। এই অধ্যায় থেকে আসলে আমাদের কি কি আসে, বা এই অধ্যায়ে আসলে বোর্ড পরীক্ষায় আমাদের আসলে কোন কোন টপিকগুলো কভার করলে আমরা বোর্ড পরীক্ষায় ভালো একটা মার্কস পেতে পারবো, বা বোর্ড পরীক্ষায় আমরা 100% কমন পাবো, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। দেখো, আমি টোটাল পুরো অধ্যায়টাকে আমি আমার অভিজ্ঞতার আলোকে মোট 13টা টপিকে সাজিয়েছি, টোটাল 13টা টপিক। তো এই 13টা টপিক পড়লে আসলে আমাদের যে কোনো সিকিউ আসুক, যে কোনো এমসিকিউ আসুক, আমরা আসলে খুব সহজে বুঝতে পারবো এবং আনসার করতে পারবো। তো আমাদের প্রথম যে টপিকটা, যেটা আমাদের আজকের আলোচ্য বিষয়, সেটা হচ্ছে দুটি ভেক্টরের লব্ধির মান ও দিক নির্ণয়। এটা হচ্ছে আমাদের প্রথম টপিক। তো দুইটা ভেক্টরের লব্ধির মান কিভাবে নির্ণয় করতে হয় এবং লব্ধির দিক কিভাবে নির্ণয় করতে হয়, এটা হচ্ছে আজকে আমরা মেইনলি আলোচনা করব। এর বাইরে এর পরের ক্লাসে আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা দুইটা ভেক্টর, এটা হচ্ছে দুটি ভেক্টর মানে একটা লোক মনে করো দুইটি বিয়ে করছে, দুইজন বউ আছে তার, তাহলে দুইজন বউ তাদের দুই দিক থেকে টানতেছে, তাহলে ওই আসলে কোন দিকে যাবে? হ্যাঁ, একজন মনে করে এইদিকে টানতেছে, একজন মনে করে এইদিকে টানতেছে, ওই বেচারা তাহলে কোন দিকে যাবে? তাহলে এরকম দুইটা বউ যদি কারো থাকে তাহলে সে কোন দিকে যাবে, এটা আমরা হচ্ছে আজকের সূত্রগুলো দিয়ে বের করতে পারবো। ঠিক আছে, মানে সে তো মানে যে কোনো একদিকে যে মানে সে হচ্ছে যাবে কোন দিকে, সে আসলে দুইজনেই যদি টানে তাহলে তাকে হয়তো যে কোনো একদিকে চলে যেতে হবে, বা এমনও হতে পারে সে আসলে দুইজনের কারো দিকেই যাবে না, সে কর্ণ বরাবর মানে মাঝখান দিয়ে কোন একটা দিকে হচ্ছে সে হচ্ছে চলে যাবে।
এই জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। তারপর হচ্ছে মনে করো লোকটা শখ করে পরবর্তীতে চিন্তা করছে যে তো দুইটা বউ টানাটানি করে, এক কাজ করি আমি 3টা 4টা 5টা 6টা 7টা বিয়ে করি। তো নেক্সট ক্লাসগুলোতে আমরা দেখবো যে লোকটার অনেক সাহস বেড়ে গেছে, 2 বউ তার টানাটানি করে, এখন সে অনেক বেশি সাহসী হয়ে গেছে, যার কারণে সে এখন আরো বেশি টান খাইতে চায়। তো বেশি টান খেতে গিয়ে সে কি করছে, এখন মনে করো 6টা 7টা 8টা বিয়ে করছে। তবে 6 7 8 জন বউ যখন তাকে যখন বিভিন্ন দিক থেকে যখন টানবে, তখন আসলে লোকটা কোন দিকে যাবে সেটা আমরা বের করব লম্বাংশের সাহায্যে। তাহলে দুটি ভেক্টরের লব্ধির মান ও দিক নির্ণয়ের সূত্র আজকে আমরা পড়াশোনা করব। আর নেক্সট ক্লাসগুলোতে আমরা পড়ব 2 এর অধিক ভেক্টর যদি কাজ করে, বা 2 এর অধিক বল কিন্তু একটা ভেক্টর রাশি, তাহলে 2 এর অধিক বল যদি কোনো একটা বস্তুর উপর প্রযুক্ত হয়, তাহলে বস্তুর লব্ধি মানে রেজাল্টেন্ট, অর্থাৎ এই যে এতগুলো টানাটানি চতুর্দিক থেকে যে তাকে যে টানা হচ্ছে, টানার ফলে সে আসলে কোন দিকে যাবে সেইটা আমরা বের করব লম্বাংশের সাহায্যে। তাহলে আজকের টপিক 2টা ভেক্টরের জন্য, এরপরে ক্লাসের টপিক হবে 2 এর অধিক বা ততোধিক ভেক্টরের জন্য। তারপরে আমাদের 3 নাম্বার টপিক হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টরের মাধ্যমে আমরা যদি কোন একটা ভেক্টরকে প্রকাশ করতে চাই, তাহলে কিভাবে প্রকাশ করব, সেই ভেক্টরের মান কি হবে, সেই ভেক্টরের লব্ধি কিভাবে বের করব, এবং এদের দিকে একক ভেক্টর কিভাবে বের করব, এই রিলেটেড পড়াশোনাগুলো আমরা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে করব। এটা হবে পার্ট 3। পার্ট 3 তে আমরা সাথে ভেক্টরের স্কেলার গুণফল বা ডট গুণফল পড়ব। স্কেলার গুণফল দেখেই তোমরা বুঝতে পারছো 9 10 তোমরা স্কেলার রাশি পড়েছো। তাহলে স্কেলার রাশি কিভাবে পাওয়া যায়, দুটি ভেক্টরকে আমরা যদি ডট গুণ করি তাহলে স্কেলার রাশি পাওয়া যায়। ডট গুণ কিভাবে করতে হয় এটা আমরা দেখবো, এটা ম্যাথমেটিক্যাল জিনিস। তারপরে আমরা দেখবো ভেক্টরের ভেক্টর বা ক্রস গুণফল। দুটি ভেক্টরকে আমরা যদি ক্রস গুণ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা ভেক্টর রাশি পাই, এবং এই গুণফলটাকে আমরা বলি ভেক্টর গুণফল বা ক্রস গুণফল। এটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা মোটামুটি এই 3 4 5 এই 3টা একই ক্লাসে আলোচনা করব। এরপর আমরা ত্রিভুজ সামান্তরিক এবং রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করব। যারা মোটামুটি ভালো স্টুডেন্ট বলতে বোঝাই, যারা হচ্ছে মোটামুটি বইয়ের সাথে বেশি সম্পৃক্ত, তোমরা আসলে হয়তো অনেকেই জানো যে আমাদের এই যে ত্রিভুজ সামান্তরিক এবং রম্বস, এই 3 জনের ক্ষেত্রফল আসলে ভেক্টর গুণফল বা ক্রস গুণফলের সাহায্যে বের করতে হয়। তার মানে 5 এবং 6 এই 2টা টপিক আসলে একজন আরেকজনের সাথে রিলেটেড। তাহলে এই 2টি টপিক সম্পর্কেও আমরা আসলে পড়াশোনা করব। তারপর আমরা 7 নাম্বার টপিক পড়ব, দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত কি। দুটি ভেক্টর পরস্পর লম্ব হয় যখন ওই যে আমরা উপরে 3 নাম্বার 4 নাম্বার পড়েছি ডট গুণফল, এই 4 এর সাথে আবার 7 এর সম্পর্ক আছে। দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে দুটি ভেক্টরের ডট গুণফল বা স্কেলার গুণফল যদি 0 আসে, দুটি ভেক্টরে তুমি ডট গুণ করলা, আনসার যদি 0 আসে, তাহলে তারা পরস্পরের উপর লম্ব হয়, অর্থাৎ দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে বা সমকোণ হবে। 8 নাম্বার হচ্ছে দুটি ভেক্টর কখন পরস্পর সমান্তরাল হবে। ভাইয়া এইটা আমাদের 5 এর সাথে সম্পর্কযুক্ত। দুটি ভেক্টর পরস্পর তখনই সমান্তরাল হবে, সমান্তরাল মানে হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, মানে একজন আরেকজনের প্যারালালি থাকবে, সমান্তরাল রেল লাইনের মতো প্যারালাল থাকবে বা সমান্তরাল হবে যখন তাদের ক্রস গুণফল বা ভেক্টর গুণফল 0 হয়। তাহলে দেখো 4 পারলে তুমি 7 পারবা, 5 পারলে তুমি 8 পারবা। ইজি, খুবই ইজি জিনিসগুলা। তারপর 9 নাম্বার হচ্ছে 4 5 এর কম্বিনেশন, ডট গুণফল আর ক্রস গুণফলের কম্বিনেশন। তাহলে 9 হচ্ছে ভেক্টর ত্রয় একই সমতলে অবস্থিত হওয়ার শর্ত। 3টা ভেক্টর একই সমতলে অবস্থিত হবে, ধরো একটা ভেক্টর এ, একটা ভেক্টর বি এবং আরো একটি ভেক্টর সি। তাহলে এই 3টি ভেক্টর পরস্পর সমতলে অবস্থিত হবে যদি যে কোনো দুটি ভেক্টরের ডট গুণফলের সাথে যে কোনো দুটি ভেক্টরের ক্রস গুণফলের সাথে তৃতীয় ভেক্টরের ডট গুণফলের মান 0 হয়। কি বললাম, দেখো এ আর বি এই দুটি ভেক্টরের ক্রস গুণফলের সাথে তৃতীয় ভেক্টর সি এর ডট গুণফল করলে যদি আনসারটা 0 আসে, তাহলে আমরা বলবো ওই ভেক্টর 3টি একই সমতলে অবস্থিত। ঠিক আছে, তাহলে দেখো এগুলো সব আসলে ঘুরে ফিরে, তাহলে কি বলতো, ঘুরে ফিরে তুমি 4 থেকে 9 পর্যন্ত সবকিছু আসলে ঘুরে ফিরে ডট গুণফল এবং ক্রস গুণফলের আওতাভুক্ত। তো ভাই এগুলো তোমাদেরকে একদম ডিটেলসে অনেক ম্যাথ দিয়ে বুঝিয়ে আস্তে আস্তে পড়াবো, যাতে করে হচ্ছে তোমাদের ভেক্টর নিয়ে আর কোন স্যারের কাছে বা কারো কাছে পড়তে না হয়। তারপরে দেখো 10 নাম্বার টপিক কি, কোন তলের লম্ব একক ভেক্টর। তো লম্ব একক ভেক্টরটা কি, আসলে লম্ব একক ভেক্টরটা ইটস ওয়ান কাইন্ড অফ ক্রস ভেক্টর, মানে ক্রস গুণফল বা ভেক্টর গুণফল। তাহলে 5 পারলে তুমি অ্যাকচুয়ালি 10ও পারবা। ঠিক আছে, তারপর আমরা 11 নাম্বার টপিকটা হচ্ছে একটু লেন্দি, একটু বড়, এটাকে আমরা বলি ভেক্টর ক্যালকুলাস। ভেক্টর ক্যালকুলাসে আমরা নেবলা অপারেশনস পড়ব
এবং ন্যাবলা অপারেশনস এর সাহায্যে আমরা এই তিনজনকে বের করব। একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে ডাইভারজেন্স, একটা হচ্ছে কার্ল। এখান থেকে লটস অফ সিকিউ আসে পরীক্ষায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টপিকটা অনেক অনেক ইম্পর্টেন্ট। আমাদের বিগত 10 বছরের সিকিউ অ্যানালাইসিস করলে দেখা যায় অলমোস্ট 25% সিকিউ, মানে প্রতি 4টা সিকিউর মধ্যে একটা সিকিউ ভেক্টরের এই টপিকগুলো থেকে আসছে, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল থেকে আসছে। তো এগুলো কি খুবই ডাল ভাত জিনিস, পান্তা ভাত জিনিস, ভাইয়া বললাম খুবই পান্তা ভাত। তো এগুলো নিয়ে আসলে প্যারা খাওয়ার কিছু নাই। হ্যাঁ, এগুলো আমি যেহেতু পড়ে আসছি, আমি যেহেতু পারি, আমি তো অত ভালো স্টুডেন্ট না, তো তোমরা আমার থেকে অনেক বেশি ভালো স্টুডেন্ট, তো আমি যেহেতু এগুলো পারি, তোমরা আমার থেকে আরো তাড়াতাড়ি শিখবে, প্যারা না। তারপর এই অধ্যায় সবচেয়ে হট টপিক, যেটাকে সবাই মনে করে যে এটাই বোধহয় 100% সম্ভাবনা আসবে, বাট না, এটা 50% সম্ভাবনা এই টপিক থেকে প্রশ্ন আসে। নদী ও নৌকা। আমি যদি তোমাদের বলি 2017 থেকে 2024 পর্যন্ত, 2017 থেকে 2024 পর্যন্ত টোটাল ভেক্টর চ্যাপ্টারটা থেকে 71টা সিকিউ আসছে। কি বললাম ভাইয়া? 2017 থেকে 2024 সাল পর্যন্ত টোটাল 71 সিকিউ আসছে ভেক্টর চ্যাপ্টার থেকে। এই 71 সিকিউর মধ্যে 35 সিকিউ, মানে অলমোস্ট 49 পয়েন্ট সামথিং, মানে 50% সিকিউ আসছে এই নদী নৌকা থেকে, নদী ও নৌকা থেকে। তার মানে 50% সম্ভাবনা আছে, মানে প্রতি 2টা বোর্ডের মধ্যে একটা বোর্ডে নদী নৌকা রিলেটেড কোয়েশ্চেন পরীক্ষায় এসে থাকে। এখন এটা যে কোনো বোর্ডে আসতে পারে, ঠিক আছে? তাহলে এই নদী নৌকা কনসেপ্ট নিয়ে আমরা হচ্ছে বিস্তারিত পড়াশোনা করবো, এবং নদী নৌকা নিয়ে দেখবো ভাইয়া তোমাদেরকে 1 ঘন্টার ক্লাস যদি নেই মিনিমাম, তাহলে হচ্ছে তোমাদের 3 থেকে 4টা ক্লাস থাকবে শুধুমাত্র নদী নৌকার কনসেপ্টের উপর। এবং লাস্টে ছাতা ও বৃষ্টি, ছাতা ও বৃষ্টি সংক্রান্ত ম্যাথ। তুমি যদি নদী নৌকার কনসেপ্টটা যদি বুঝে যাও ভালো করে ভাইয়া, তাহলে ছাতা ও বৃষ্টি সংক্রান্ত ম্যাথ বোঝা তোমার জন্য একদম পানি ভাত। কারণ ছাতা ও বৃষ্টি সংক্রান্ত ম্যাথ হচ্ছে নদী নৌকা থেকে একটা বাচ্চা বেরিয়েছে, সহজ হিসাব। নদী নৌকার ম্যাথে মধ্যবর্তী কোণ, যেটাকে আমরা আলফা বলবো, কিছুক্ষণ পরেই আমরা দেখব। নদী নৌকার ম্যাথে আলফার মান বিভিন্ন রকম হতে পারে, বাট ছাতা বৃষ্টির ম্যাথে আলফার মান অলওয়েজ 90 ডিগ্রি ধরে করতে হবে। তার মানে নদী নৌকার ম্যাথ যে বুঝবে, ছাতা ও বৃষ্টির ম্যাথ তার কাছে বোঝা কোনো ব্যাপার না। এই হচ্ছে আমাদের পুরো ভেক্টর অধ্যায়ের টোটাল কনসেপ্ট। তো আমি দেখতে পাচ্ছি যাদের জন্য আসলে কোর্স রান করছি তারা এখনো হয়তোবা অনেকে খুশি, অনেক আনন্দিত। 25 ব্যাচ যারা কিনা 27-এ পরীক্ষা দিবে এইচএসসি, অনেকে অনেক খুশি। যার কারণে খুশি কারণে এখন হয়তোবা মিষ্টি বাটা শেষ হয় নাই তোমাদের, ঠিক আছে? মিষ্টি বিতরণ করো। আবার অনেকে হয়তোবা মন টন খারাপ, আশানুরূপ রেজাল্ট হয় নাই। তো এই কারণে আমি দেখতে পাচ্ছি ক্লাসে কি আছে, বাঁধন আছে। ওয়ালাইকুম আসসালাম। তোমাকেও ভাইয়া অনেকদিন পরেই যোগাযোগ হলো তোমাদের সাথে। তো তোমাদের তো এখন পরীক্ষা চলছে, তো আশা করি সবার পরীক্ষা ভালো হচ্ছে। এইচএসসি 25 ব্যাচের পরীক্ষা সবার জন্য শুভকামনা রইল। নীরব রিচ কমে গেছে, আচ্ছা ঠিক আছে, ব্যাপার না। আমি তো লম্বা সময় ধরে আসলে অনলাইনে ছিলাম না, তো এই কারণে আসলে এখন আবার সবার সাথে একটু কমিউনিকেট করতে একটু সময় লাগবে। তারপর অনেকদিন পর ক্লাস শুরু করছেন, তাই রিচ কমে গেছে ভাইয়া। আরে ওগুলো নিয়ে প্যারা নেই, এগুলো দেখে গে, এগুলো দেখার টাইম নেই। দেখো তাহলে এখন তাহলে আমরা শুরু করি আমাদের আজকের টপিক, দুটি ভেক্টরের লব্ধির মান ও দিক নির্ণয়। দুটি ভেক্টরের লব্ধির মান ও দিক নির্ণয়। যারা 26 ব্যাচের আছো, হ্যাঁ, যেমন নীরব আছিস 26-এর, তো যারা 26-এর আছো এগুলো তো তোমাদের জন্য লাগবে। কারণ হচ্ছে কি, পড়ছি ভাই, এগুলো পারি আরেকবার একটু দেখে নিলে তো সমস্যা নেই। যদি এমন হয় যে না এখন আমি পড়াশোনা করতেছি না, এই মুহূর্তে আমি পড়াশোনা করতেছি না, তাহলে আমি বলবো যে এই মুহূর্তে যদি পড়াশোনা যদি না করি, তাহলে হচ্ছে ক্লাসটা একটু দেখলে অনেক কিছু শিখতে পারবো। তাহলে দুটি ভেক্টরের লব্ধির মান ও দিক নির্ণয়, এটা কিভাবে বের করবো? তাহলে এটা করার জন্য আমরা একটা কাজ করি। আমরা প্রথমে আমি একটু হোয়াইট বোর্ডে যাই, সেখানে গিয়ে আমি হচ্ছে তোমাদেরকে একটা সিনারিও একটু বোঝাই। দেখো, মনে করো এটা হচ্ছে একটা লোক, হ্যাঁ, এই লোকের নাম কেরামত। হ্যাঁ, এটা একটা কেরামত নামে একটা লোক, হাসতেছে, দুষ্ট হাসি দিচ্ছে। তো সে মনে করো এটা, হ্যাঁ, তার এই যে 2টা হাত, একটা ঠ্যাং, এরকম একটা লোক। তো তার তাকে মনে করো এক বউ, সে 2টা বিয়ে করছে। হ্যাঁ, কথা মনে করো তাকে এক বউ টানতেছে, তার এই মাথায় যে মাথাটা, এই মাথাটাকে ধরে মনে করো তার এক বউ তাকে টানতেছে এই দিক দিয়ে। এই বউয়ের নাম মনে করো পি, ভেক্টর পি। হ্যাঁ, ভেক্টর পি। আবার তার মনে করো আরেকটা বউ, সে মনে করো তাকে টানতেছে এই দিক দিয়ে, সে মনে করো হচ্ছে ভেক্টর কিউ। তাহলে কেরামত সাহেবের 2 বউ, একটা হচ্ছে পি ভেক্টর, একটা হচ্ছে কিউ ভেক্টর। এই দুইজন যে টানতেছে, তাহলে তাদের মধ্যে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে না ভাই? দুটি ভেক্টরের মধ্যবর্তী যে কোণ, বা 2 বউর মধ্যবর্তী যে কোণ, মানে 2 বউ এক বউ আরেক বউ দেখতে পারে না, তার 2 বউ কি করছে, দুইজন একটু দূরে থেকে একজন থেকে একটু দূরে।
ও টানতেছে এদিকে, কিউ ভেক্টর টানতেছে এদিকে। তাহলে এই দুই বউয়ের মধ্যবর্তী যে কোণ, এই কোণটাকে আমরা বলবো কি আলফা। আলফা। তো আমরা এই সিনারিওতে বুঝতে পারছি আলফা ইকুয়াল টু কত, আলফা 90 থেকে কম। এখানে আলফার মান কত, এখানে আলফার মান হচ্ছে 90 ডিগ্রি থেকে কম। অনেক সময় 90 থেকে বেশিও হতে পারে। ব্যাপারটা এরকম না যে ভাই এটা কি অলওয়েজ কি 90 থেকে কম হবে, না, বোঝানোর জন্য 90 থেকে কম দিলাম, 90 থেকে বেশি হতে পারে। আচ্ছা, এখন এই দুইজনের টানাটানিতে এই কেরামত সাহেব কোন দিকে যাবে, উনি কোণে যাবে বলতো? উনি এইদিকেও যাবে না, এইদিকেও যাবে না। কথা কি বুঝতে পারছো? উনি এদিকেও যাবে না, এদিকেও যাবে না। মনে করো আমাকে তুমি টানতেছো এইদিকে, আরেকজন টানতেছে এইদিকে, আমি যাবো কোন দিকে? আমি যাবো এইদিকে। এই দেখো আমি আবার বলি, আমাকে একজন টানতেছে এইদিকে, আরেকজন টানতেছে এইদিকে। আমার দুইজনে এইভাবে যদি টানে, আমি যাবো কিন্তু এইভাবে, এই যে এইদিকে যাবো। আমি না এইদিকে যাবো না এইদিকে যাবো, আমি যাবো এইদিকে, আমি যাবো এইদিকে, এদিকেও যাবো না, এদিকে যাবো না, এদিকে যাবো। এটা কি মাঝখান বরাবর? অনেকে বলে যে দুইটা ভেক্টর পরে যদি আলফা কোণে থাকে এবং তারা যদি তাকে যদি টানে, তাহলে সে মাঝখান দিয়ে যাবে। মাঝখান দিয়ে তখন যাবে যখন ওর যে বল, ওর যে টানার বল, ও ধরো 5 নিউটন বলে টানলো, ও মনে করো 5 নিউটন বলে টানলো, দুজন যদি সমবলে যদি টানে তাহলে সে মাঝখান দিয়ে যাবে। মানে এদের এই যে এই কোণটাকে সমদ্বিখণ্ডক করে যাবে আর কি, মানে সে তখন যাবে এই দিক দিয়ে, একদম মাঝখান দিয়ে যাবে। বাট কথা হচ্ছে আমি তো এখানে উল্লেখ করি নাই যে ও হচ্ছে কত নিউটন বা ও কত নিউটন বলে টানছে, আমি উল্লেখ করি নাই। তার মানে কি, এই ক্ষেত্রে আমরা বলবো লব্ধি, মানে সে যেদিকে যাবে সেটাই হচ্ছে লব্ধি, রেজাল্ট, মানে ফলাফল। দুইজনের টানাটানির ফলে সে কোন দিকে যাবে, তার মানে দুইটা ভেক্টরের টানাটানির ফলে লব্ধি ভেক্টরের কোন দিকটা কোন দিকে হবে, লব্ধি ভেক্টর কোন দিকে যাবে, লব্ধি কোন দিকে যাবে, সেটাই আসলে আমাদেরকে বলতেছে কর্ণ বরাবর। এটা মাঝখান বরাবর না, এটাকে বলে কর্ণ বরাবর। তাহলে লব্ধি ভেক্টরের দিকটা কোন দিকে হবে, দুটি ভেক্টরের কর্ণ বরাবর, সামান্তরিকের কর্ণ বরাবর। এটাকে সামান্তরিক। কিভাবে ভাই সামান্তরিক, খেয়াল করো তো এটা সামান্তরিক কিভাবে হলো। এই যে দেখো, তুমি যদি এটাকে যদি এইভাবে যদি বাড়িয়ে দাও এবং এটাকে যদি এই বাড়িয়ে দাও এবং যদি এটাকে যদি এইভাবে যদি লিখে দাও, দেখো তো এইটা দেখো কি সুন্দর, এই এটাকে মনে করো এই যে দিয়ে দিলা, তাহলে দেখো তো এটাকে সামান্তরিক হয়ে গেছে না? তাহলে সামান্তরিকের কর্ণ বরাবর লব্ধি ভেক্টরটা কাজ করতেছে। এখন এই যে লব্ধি ভেক্টরটা কাজ করতেছে, তাহলে এখান থেকে আমরা তাহলে একটা কি সূত্র বের করতে পারি বলতো? এখান থেকে কিন্তু তাহলে আমরা একটা নতুন জিনিস বের করতে পারি, যেটাকে আমরা বলবো লব্ধি ভেক্টরের দিক এবং মান। আমাদের এই অধ্যায়ের প্রথম টপিকটাই হচ্ছে দুটি ভেক্টরের টানাটানির কারণে বা দুটি ভেক্টরের ফলে, দুটি ভেক্টর রাশির কারণে আমরা যে লব্ধি ভেক্টর পাই সেই ভেক্টরের মান ও দিক নির্ণয় করা। দুটি ভেক্টরের এই যে টানলাম, এই টানার কারণে যে মান, লব্ধি ভেক্টরের যে মান এবং দিক, সেটা নির্ণয় করার ফর্মুলা শিখবো। আচ্ছা, তাহলে এখন খেয়াল করে দেখো এই ফর্মুলাটা কিভাবে, আমি অত ডিটেলসে তোমাদেরকে বোঝাতে চাচ্ছি না, আমি একটু আমার মতো করে পড়ি। দেখো এখন একটা জিনিস খেয়াল করো, এটা যদি আলফা হয়, এটা যদি আলফা হয়, আমি যদি এখান থেকে যদি জিনিসটাকে এইভাবে নিয়ে যাই, মনে করো এটাকে আমি টেনে এতটুকু পর্যন্ত বাড়ালাম, এই যে দেখো এটাকে মনে করো আমি এতটুকু পর্যন্ত বাড়ালাম এবং এটাকেও আমি এই লম্ব টানলাম, তাহলে আমাকে একটা জিনিস বোঝাও, এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, এটা যদি আলফা হয়, এটাও তো আলফা, অনুরূপ কোণ বলে। এটা যদি আলফা হয়, এটাও আলফা, অনুরূপ কোণ বলে। আচ্ছা, তাহলে যদি এটাও যদি আলফা হয়, তাহলে আমরা এখন কি লিখতে পারি খেয়াল করো। এখন এই যে ভেক্টরটা লব্ধি, যেটা লব্ধি ভেক্টরটা একটা নাম দিই, লব্ধি ভেক্টর কি রেজাল্টেন্ট। তাহলে রেজাল্টেন্ট থেকে এই লব্ধি ভেক্টরটার নাম দিলাম আমি আর ভেক্টর। তাহলে আমরা কয়টা ভেক্টর পাচ্ছি, পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর এবং এদের লব্ধি ভেক্টরের নাম হচ্ছে আর। তাহলে আমরা এখানে একটু লিখে রাখি, এখানে পি ভেক্টর হচ্ছে প্রথম ভেক্টর, তারপর কিউ ভেক্টর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভেক্টর, মানে এটা দ্বিতীয় বউ, আর এটা হচ্ছে লব্ধি, তারপর হচ্ছে আমাদের আলফা হচ্ছে প্রথম ভেক্টর পি ও দ্বিতীয় ভেক্টর কিউ এর মধ্যবর্তী কোণ, এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের আলফা। তাহলে আমরা বের করি, তাহলে সেক্ষেত্রে আমাদের আর ভেক্টরের মানটা কত আসে, লব্ধি ভেক্টরের মান বের করবো না ভাই, লব্ধি ভেক্টরের মানটা তাহলে কত আসে। এখন একটা জিনিস খেয়াল করো, এটা কিউ ভেক্টর, এম আই রাইট? এটা যদি কিউ ভেক্টর হয়, তাহলে এটা সমান্তরাল না, এটা এই যে সাদা ডট ডটটা দেখতে পাচ্ছ, কিউর সমান্তরাল এটা। তাহলে এটা যদি কিউ ভেক্টর হয়, তাহলে ভাইয়ারা এটাও কিউ ভেক্টর, উইদাউট এনি ডাউট, কোনো সন্দেহ নেই। আচ্ছা,
তারপর এটা তো পি ভেক্টর, এই যে এইটুকু হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে পি ভেক্টর। পি ভেক্টর কোনটা ভাইয়া? এইটা না, পি ভেক্টর কিন্তু পুরাটা না, এইটা না, পি ভেক্টর হচ্ছে এটা, এটা হচ্ছে পি ভেক্টর। এটাও কিন্তু আমাদের পি ভেক্টর, যেহেতু এই ভেক্টরটা এই দাগটা আর এই দাগটা পরস্পর সমান্তরাল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আর ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, এটা হচ্ছে আলফা। আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি, দেখো দেখো তোমাদের বোঝে আসে কিনা। আমি এখানে একটা হ্যাচ দিই, এই যে এই দাগটা, এই জায়গাটা একটু খেয়াল করো, এই যে এটাকে একটা সমকোণী ত্রিভুজ মনে হচ্ছে না? এটার নাম তুমি যদি দাও এ, এই জায়গাটার নাম তুমি যদি দাও এ, এই জায়গাটার নাম তুমি যদি দাও বি, এই জায়গার নাম তুমি যদি দাও সি, তাহলে এ বি সিটা কি হয়ে যাচ্ছে? একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। তাহলে একটা সমকোণী ত্রিভুজে আর ভেক্টরটা কি হিসেবে কাজ করতেছে ভাইয়া? অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজে আমরা জানি অতিভুজ সমান কি? রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এম আই রাইট? এই যে অতিভুজ আর ভেক্টর, সেই আর ভেক্টরটাই কিন্তু আমাদের লব্ধি, আর ভেক্টরটা কিন্তু লব্ধি প্রকাশ করতেছে। তাহলে আমি এখন আর ভেক্টরের মানটা তাহলে কিভাবে বের করতে পারি বলতো? তাহলে এখান থেকে আমরা তাহলে লিখতে পারি, তাহলে ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে লব্ধি আর ভেক্টর এর মান। আচ্ছা, আরেকটা কথা মনে রাখবা, ভেক্টরের যদি মান বের করতে চাও তাহলে তাকে মডুলাস করতে হয়। মডুলাস মানে কি? মডুলাস মানে হচ্ছে ভেক্টরটা দুই পাশে এরকম দুইটা টান দিতে হয়, এটাকে বলে মডুলাস বা নির্ণায়ক। মডুলাস সম্পর্কে তোমরা ম্যাথ যখন করবা, হায়ার ম্যাথ যখন করবা, অনেক ডিটেলসে জানবা। মডুলাসের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আর এর মান, মানে মডুলাসের ভেতরে যে থাকে, ধরো তোমার একটা আনসার আসছে -5, এটাকে তুমি যদি মডুলাস করো তাহলে এটা ইকুয়াল টু হবে কত? 5। তার মানে মডুলাস করলে বা নির্ণায়ক করলে মডুলাসের ভেতর ঋণাত্মক মান থাকলে সেটাও কি হয়ে যায়? পজিটিভ বা ধনাত্মক মান হয়ে যায়। তার মানে মডুলাস করে ফেললে যে কোনো মান পজিটিভ হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আর ভেক্টর। তাহলে লব্ধি আর এর মান এটা হবে কি আমাদের? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আর ভেক্টর ইকুয়াল টু কি? অতিভুজ। এটা আমরা বুঝলাম যে এই সমকোণী ত্রিভুজটাতে আমরা যে লব্ধিটা বলতেছি আর ভেক্টর, সেটা অ্যাকচুয়ালি এই সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে অতিভুজ বের করতে গেলে সমকোণী ত্রিভুজের লম্ব জানতে হবে, ভূমি জানতে হবে। হ্যাঁ, আমরা কি লম্ব জানি? চলো দেখি লম্ব কোনটা, বলো 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 বলো। লম্ব হচ্ছে এটা, এটা হচ্ছে লম্ব। লম্ব হচ্ছে বিসি, বাট বিসি ইকুয়াল টু হোয়াট আমি জানি না। বিসি জানতে গেলে আমাদের কিসে সাহায্য নিতে হবে? দেখো আলফা আছে এবং অতিভুজের মান এখানে দেখো আছে কিউ ভেক্টর। তাহলে লম্ব বের করতে পারবে না? ত্রিকোণমিতিক সূত্র sin θ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, ওখান থেকে বের করব। তাহলে আমরা চলো এটাকে আমরা একটু ছোট করে দিই। হ্যাঁ, একটু ছোট করলে আশা করি আমাদের পুরো জিনিসটা একটা স্লাইডে হয়ে যাবে, তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমি এই দিকে রাখি এটাকে, ওকে, আমি এটাকে এই দিকে রাখি। তাহলে খেয়াল করো, তাহলে আমরা লম্ব বাই অতিভুজ দেখো, তাহলে এখানে লিখি, এখানে ত্রিভুজটার নাম দিই, হ্যাঁ, সিবি না, এটার নাম দিলাম ধরো ডি। তাহলে বিসিডি, এখানে ত্রিভুজ বিসিডি, এই ত্রিভুজে আমরা বের করতে চাচ্ছি লম্ব, তার মানে সাইন থিটা দিয়ে করবো, সাইন আলফা, থিটার বদলে আলফা। লম্ব কত? বিসি, অতিভুজ কত? সিডি। তাহলে আমরা এখান থেকে লিখব বা সাইন আলফা বিসি ডিভাইডেড বাই সিডি কত? কিউ, কিউ ভেক্টর, ঠিক আছে। তাহলে আমরা লিখব সুতরাং লম্ব বিসি ইকুয়াল টু কিউ সাইন আলফা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, কিউ ভেক্টর সাইন আলফা। এখন আমি তো আসলে মান বের করতে চাচ্ছি বিসি, বিসি ভেক্টর না, কিন্তু বিসির উপর কি ভেক্টর চিহ্ন আছে? না, বিসির উপর তো ভাই ভেক্টর চিহ্ন দেইনি। তাহলে বিসির উপর যেহেতু ভেক্টর চিহ্ন দেইনি, তার মানে আসলে এখানে কিউ ভেক্টর ছিল না, এটা হচ্ছে কিউ ভেক্টরের মডুলাস। মানে আমি মান ধরে কাজ করতেছি, দিক ধরে কাজ করতেছি না। তাহলে মডুলাস করলে ভেক্টরটা চিহ্ন উঠে যায়। তাহলে কিউ ভেক্টরকে, এই যে তীর চিহ্নকে যখন তুমি মডুলাস করছো, তখন তুমি ইকুয়াল টু কি লিখতে পারবা? শুধু কিউ লিখতে পারবা। তাহলে বিসি ইকুয়াল টু কত? কিউ সাইন আলফা। তাহলে আমি বিসি বা লম্ব ইকুয়াল টু কত পাইলাম?
আমার যে ভেক্টর কিউ সেটার সাইন আলফা। একইভাবে আমরা একটা কাজ করি, আমরা এখন ভূমিটা খেয়াল করি। ভূমি কি বলতো এই ত্রিভুজের এবি, এবির মধ্যে তুমি এডি সমান পি ভেক্টর মানে পি এটা জানো, বাট বিডি সমান তো জানো না, তাহলে বিডি বের করি। তাহলে আবার লিখি কোন ত্রিভুজ থেকে কাজ করবো, এই ছোট ত্রিভুজটা থেকে বিসিডি। আবার ত্রিভুজ বিসিডি এ তাহলে ভূমি বের করতে হবে কজ দিয়ে, কজ আলফা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে বিডি, অতিভুজ হচ্ছে সিডি, বা কজ আলফা ইকুয়াল টু বিডি ডিভাইডেড বাই কিউ ভেক্টর মডুলাস। তাহলে সুতরাং বিডি বা ভূমি কিউ কজ আলফা। তাহলে এটা খুবই সহজ বিষয়, কারণ আমরা সবসময় জানি লম্ব, এটা লম্ব সাইন আলফা, কিউ সাইন আলফা, ভূমি কজ আলফা, ভূমি হলে কজ, লম্ব হলে সাইন। আচ্ছা, তাহলে এই দুইটা জিনিস পেয়ে গেলাম। এখন তাহলে আমরা একটু অ্যানালাইসিসটা করি। তাহলে দেখো তো এখন এই যে ত্রিভুজটা, এই যে চিত্রটা, এই চিত্রটা এই যে হ্যাচ দেওয়া অংশটা আমি পরের স্লাইডে আরেকবার রাখবো, একে এই মানগুলো বসাবো, তারপর আমি ফাইনালি আর ভেক্টর কত সেটা বের করবো। তাহলে চলো আগে, চলো আবার চিত্রটা আঁকি। হ্যাঁ চলো 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 চিত্র আঁকি চলো। এই চিত্র, এই কেরামতের দুই বউ, তবে দুই দিক দিয়ে টানছে না। আচ্ছা ভেক্টর যেহেতু আমি এই দিকে একটা এই দিকে একটা টান দিলাম, এটা হচ্ছে আমাদের পি ভেক্টর, এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর। আচ্ছা আমি যেহেতু মান ধরে কাজ করতেছি, তার মানে এখন আর ভেক্টর চিহ্ন না দিই, এটা পি এটা কিউ। এখন তারপরে যে কি ছিল, আচ্ছা পুরো চিত্রটা না আঁকি, পুরোটা না আঁকি, পুরো আঁকা তোমাদের পেজ লাগানোর দরকার নাই, আমি শুধুমাত্র যেটা আমাদের লাগবে সেটা আঁকি। এই যে এরকম ছিল, এরকম ছিল, এরকম ছিল, এই এবং আরেকটা দাগ বোধ হয়েছিল এই যে এখানে, এটা হচ্ছে এটা, এই যে ডট দেওয়া এটা। তাহলে এটা হচ্ছে আলফা, তার মানে এটাও হচ্ছে আলফা, এটা হচ্ছে পি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আচ্ছা পিটি লেখার দরকার নেই, এটা হচ্ছে আর। এই জায়গাটার নাম কি ছিল, এটা হচ্ছে কিউ, তাহলে এটা হচ্ছে কিউ সাইন আলফা, এটা হচ্ছে কিউ কজ আলফা, কিউ কজ আলফা, আর এটা হচ্ছে পি। ঠিক আছে, তাহলে টোটাল জিনিসটা তাহলে কত আসতেছে বলো, এইখান থেকে এতটুকু পর্যন্ত জিনিসটা তাহলে কত আসতেছে, পি প্লাস কিউ কজ আলফা। ঠিক আছে, পি প্লাস কিউ কজ আলফা। তাহলে এই চিত্র থেকে তাহলে আমরা কি পাই বলতো, তাহলে আমরা চিত্র থেকে দেখতে পাই, চিত্র থেকে পাই আমাদের অতিভুজ যেটাকে আমরা বলছি এসি, এটা সমান হচ্ছে আর, তারপর লম্ব যেটা হচ্ছে আমাদের বিসি সমান হচ্ছে কিউ সাইন আলফা, আর আমাদের ভূমি যেটা হচ্ছে আমাদের এবি, এটা হচ্ছে আমাদের পি প্লাস কিউ কজ আলফা। এম আই রাইট? আশা করি এতটুকু পর্যন্ত ঠিক আছে। এতটুকু যদি ঠিক থাকে বের করবা কি, অতিভুজ বের করবা। আর অতিভুজটা কি, লব্ধি ভেক্টর। অতিভুজটা কি, লব্ধির দিক প্রকাশ করতেছে, এই যে আর এসি, এটাই কি লব্ধি। তাহলে আমরা বের করে ফেলি। তাহলে দেখো আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার, অতি লিখে নিয়ে অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা তাহলে অতিভুজ শুধু অতি রুট ওভার হয়ে যাবে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা এখন এই অতিভুজ কি, আর আর সমান অতিভুজ অ্যাকচুয়ালি এটা হচ্ছে আর ভেক্টর, তাই না? এটা অ্যাকচুয়ালি আর ভেক্টর, এটা কিউ ভেক্টর, এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর কজ আলফা, এটা কিউ ভেক্টর সাইন আলফা। বাট আমি যখন ম্যাথ করতেছি তখন আমি ভেক্টরগুলোকে কি করতেছি, মডুলাস করে ফেলতেছি। তাহলে এই আর সমান হচ্ছে রুট ওভার লম্ব কত, কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা হোল স্কয়ার
প্লাস ভূমিগত। আচ্ছা, এই ভেক্টরগুলো পরবর্তীতে তোমাদের বুঝতে অসুবিধা করবে, দরকার নেই। তাহলে কিউ সাইন আলফা স্কোয়ার প্লাস, একটু ছোট করে দেই, প্লাস হচ্ছে ভূমি কত ছিল, পি প্লাস কিউ, ভূমি হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা। তাহলে এটা হবে প্লাস পি প্লাস কিউ কজ আলফা হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলবো আর ইকুয়াল টু রুট ওভার কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস, এই জায়গাটাকে কি করা যায়, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করা যায়, তার মানে হচ্ছে পি স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা, কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা, কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। ওকে, এটা এতটুকু পর্যন্ত। তারপর যদি আমরা দেখি বা আর ইকুয়াল টু, ঝামেলা হয়েছে নাকি, না সবই তো আচ্ছা ঠিক আছে, সবই ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি এরপরের লাইনে আমরা কি করব, এরপরের লাইনে আমরা পি স্কোয়ার আগে লিখি। এই দেখো এখানে আছে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। তাহলে যদি আমরা কিউ স্কোয়ার যদি কমন নিই, তাহলে থাকে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, যেটা ইকুয়াল টু 1 আমরা সবাই জানি। আর কি বাকি রইল, 2p কিউ কস আলফা, 2p কিউ কস আলফা। তাহলে এখান থেকে আমরা লিখব বা আর বা লব্ধি ভেক্টরের মান ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, কারণ এটা সমান 1 প্লাস 2p কিউ কস আলফা। আর এইটা এত বিখ্যাত একটা সূত্র, এটা তোমাদের ভেক্টরে লাগবে, স্থির তড়িতে লাগবে, জায়গায় বেজায়গায় লাগবে, সকাল বিকালে লাগবে, সন্ধ্যার নাস্তায় লাগবে, সব জায়গাতে এই সূত্রটা লাগবে। তাহলে এটা তোমরা সবাই হচ্ছে একদম মুখস্থ করে ফেলো। যা যা এতক্ষণ পড়ছো সব যদি ভুলেও যাও কোনো সমস্যা নাই, শুধু এই সূত্রটা মনে রাখবা যে দুটি ভেক্টর যখন পরস্পর আলফা কোণে ক্রিয়ারত থাকে, আলফার মান কত আমি জানি না, জানার দরকার নেই, এটা পরীক্ষায় বলে দেবে। দুটি ভেক্টর পরস্পর যখন আলফা কোণে ক্রিয়ারত থাকে, তখন তাদের যে লব্ধি, সেই লব্ধির মানের সূত্র হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। এটা হচ্ছে আমাদের ফাইনালি লব্ধির মান নির্ণয়ের সূত্র। তা আশা করি এই সূত্রটা সবাই বুঝতে পেরেছো। ওয়ালাইকুম আসসালাম প্রীতি, হ্যাঁ কতদিন পর আসলেন, হ্যাঁ অনেকদিন পর আসলাম, এই তো অনেক ঝামেলা গেছে, সবকিছু শেষ করে এতদিন পর আবার আসলাম। হ্যাঁ ঠিক আছে, কুমিল্লা বোর্ডের পরীক্ষা তো আটকে গেছে তাই না, কুমিল্লা বোর্ডের পরীক্ষা হচ্ছে বন্যা উপলক্ষে আটকে গেছে, তোদের তো ঈদ লেগে গেছে। পড়িস ভালো করে পড়িস, হ্যাঁ কুমিল্লার বোর্ডের স্টুডেন্ট গুলা ভালো করে একটু পড়াশোনা করিস তোরা ভাই, কারণ হচ্ছে এই যে পরীক্ষা এখন কি পরে পরীক্ষা হবে কিনা আমি তো জানি না, আসলে 13 তারিখ কি পরীক্ষা হবে নাকি জানিস তো একটু, পরীক্ষা হয় কিনা পরেগুলা। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর আর, লব্ধি ভেক্টর আর নির্ণয়ের সূত্র। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে লব্ধি ভেক্টর আর। এখন আসো, লব্ধি ভেক্টর যখন বের করতে বলবে, যখন লব্ধি বের করতে বলবে, তখন দুইটা জিনিস বের করতে হয়। লব্ধি বের করার মানে হচ্ছে মানও বের করতে হবে, দিকও বের করতে হবে। লব্ধির মানও বের করতে হবে, দিকও বের করতে হবে। তাহলে এখন আমরা কি বের করলাম, লব্ধির মান বের করছি। চলো তাহলে এখন দিক বের করি। দিকটা আমরা কিভাবে বের করব? তো দিক বের করার জন্য আমি আরেকবার চিত্রটা আঁকবো। দিক বের করার জন্য আমি আরো একবার চিত্রটা আঁকি, ঠিক আছে? এগুলো তো বাড়তি ছিল, এই জন্য এগুলোকে ডট লাইন দিয়ে আঁকতেছি। তাহলে দিক বের করার জন্য আমরা আরেকবার চিত্র আঁকি। তাহলে দেখো দিকের জন্য আমরা আসলে কি করবো। আচ্ছা, দিকের জন্য এটা না, পুরো চিত্রটা আঁকি, ভালো করে চিত্রটা আঁকি। দিকের চিত্রটা হচ্ছে এরকম ছিল, এটা ছিল পি ভেক্টর, এটা ছিল কিউ ভেক্টর, আর এটা হচ্ছে তাদের লব্ধি আর ভেক্টর, ঠিক আছে? এটা হচ্ছে তাদের লব্ধি আর ভেক্টর। তাহলে এটা যদি লব্ধি আর হয়, এই পুরোটা ছিল আলফা, এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, এটা হচ্ছে আর ভেক্টর। একটা নতুন একটা কেস চলে আসবে, সেটা হচ্ছে থিটা। থিটা মানে কি? থিটা মানে হচ্ছে, থিটার পরিচয় হচ্ছে লব্ধি ভেক্টর যেটাকে আমরা বলছি আর, লব্ধি ভেক্টর ও
অন্য যে কোনো একটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। পি আর কিউর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, আর আর এর সাথে পি অথবা আর এর সাথে কিউ এর মধ্যবর্তী কোণকে আমরা বলি থিটা। মানে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, আর এই দুইটা ভেক্টরের মধ্যে যে কোনো একটা ভেক্টরের সাথে লব্ধি ভেক্টরের যে মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে থিটা। তাহলে লব্ধি ভেক্টর ও অন্য যে কোনো একটি ভেক্টর, ব্র্যাকেটে লিখে দিচ্ছি এই ভেক্টরটা পি অথবা কিউ, যে কোনো একটা ভেক্টর হতে পারে, যে কোনো একটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, এই মধ্যবর্তী কোণটা হচ্ছে আমাদের থিটা। তাহলে এই থিটা নির্ণয় করবা কিভাবে? এখন সূত্র হচ্ছে আমাদের, আমরা থিটাটা তাহলে কিভাবে বের করবো দেখো। তাহলে প্রথমে আমি সূত্র ভেঙে করাই, তারপর আমি তোমাদেরকে একটু শর্টকাট দেখাবো। ওকে, তাহলে থিটা বের করার নিয়ম, এটা আমি স্বভাবসুলভ ভাবে এই যে এটাকে বাড়িয়ে দিলাম, এই যে এটাকে এদিকে বাড়িয়ে দিলাম, এটাকে এদিকে বাড়িয়ে দিলাম, তাহলে কি হয়ে গেল? এই জায়গাটা কি হয়ে গেল? একটা ত্রিভুজ হয়ে গেল, সমকোণী ত্রিভুজ। কোন জায়গাটা? এই যে জায়গাটা, এই জায়গাটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, তাই না? আচ্ছা, তাহলে এই সমকোণী ত্রিভুজের জন্য থিটা বের করব। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমরা এখানে কি কি পেয়েছিলে তোমাদের মনে আছে? এই জায়গাটা কি ছিল? এটা ছিল আমাদের কিউ, এটা ছিল কিউ ভেক্টর। আচ্ছা, আমি এক কাজ করি, হ্যাচ গুলো আমি মুছে দিই, কারণ তোমরা তো বুঝতে পারছো হ্যাচ গুলা। তাহলে এটা ছিল আমাদের কিউ সাইন আলফা, এটা হচ্ছে আমাদের পি, আর এটা ছিল আমাদের, এই যে এই পিটা আমি এখানে লিখি, আর এটা ছিল আমাদের কিউ কজ আলফা। ঠিক আছে, তাহলে এটা লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে দিক বের করার জন্য আমরা কোন সূত্র ইউজ করবো? লম্ব বাই ভূমি, ত্রিকোণমিতিক কোণ সূত্র tan থিটা। তাহলে আমরা এখানে লিখি দিক, লব্ধির দিক নির্ণয়। তাহলে লব্ধির দিক নির্ণয় সূত্র হচ্ছে কি? tan থিটা, লম্ব বাই ভূমি। লম্ব কত? কিউ সাইন আলফা, আর ভূমি কত বলো? পি প্লাস কিউ কজ আলফা। ঠিক আছে, এখন এটা একটা ছন্দ আছে সুন্দর, যেটা মনে রাখলে তোমার জীবনও তুমি লব্ধির দিক নির্ণয় ভুলবা না। সেই টেকনিকটা বা সেই ছন্দটা কি? মনে রাখার ছন্দ, মনে রাখার টেকনিক হচ্ছে যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল, এবং কোথায় সিঙ্গেল জানো? নিচে সিঙ্গেল। টেকনিকটা হচ্ছে যার সাথে অ্যাঙ্গেল, মানে যার সাথে কোণ তৈরি করবে লব্ধি, আর যার সাথে কোণ তৈরি করবে মানে যার সাথে থিটা। সহজ কথা, যার সাথে অ্যাঙ্গেল মানে কি? থিটা, সে নিচে সিঙ্গেল। যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। এখন দেখো তো কার সাথে অ্যাঙ্গেল তৈরি করছিলাম? পি এর সাথে নাকি কিউর সাথে? ভাই পি এর সাথে। এই যে থিটা কার সাথে তৈরি করছে? পি এর সাথে। তাহলে পি এর সাথে অ্যাঙ্গেল, তার জন্য খেয়াল করে দেখো পি নিচে বসছে এবং সিঙ্গেল বসছে। পি এর সাথে কিছু আছে? নাই। কিউর সাথে আছে সাইন আলফা কজ আলফা। পি এর সাথে কিন্তু সাইন বা কজ কিছু নাই। তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, আর যে বাকি থাকবে কিউ কি? কিউর সাথে তো অ্যাঙ্গেল না, তো যার সাথে অ্যাঙ্গেল না সে সাইন কস আকারে বসবে। আমরা জানি tan থিটা সমান উপরে সাইন নিচে কস, সাইন বাই কস। তাহলে কিউ সাইন বাই কস আকারে বসছে, আর যার সাথে অ্যাঙ্গেল পি সে নিচে সিঙ্গেল বসছে। আচ্ছা, এখন তোমাদের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে এটা, যদি এরকম হতো যে ভাই এটা থিটা এখানে না, থিটা হচ্ছে এইটা, তাহলে সেক্ষেত্রে দিকের সূত্রটা কি হইতো? তখন দিকের সূত্রটা হতো এরকম, tan থিটা ইকুয়াল টু, এখন অ্যাঙ্গেল কার সাথে? কিউর সাথে। তার মানে কিউর সাথে অ্যাঙ্গেল, কিউ হচ্ছে নিচে সিঙ্গেল, আর অ্যাঙ্গেল ছাড়া কে? পি। তাহলে পি বসতো উপরে সাইন আলফা আকারে, আর নিচে বসতো কজ আলফা আকারে। এই তো সিম্পল। ঠিক আছে, তাহলে যার সাথে অ্যাঙ্গেল, এটা কোনো বাধ্যবাধকতার নিয়ম নাই যে সবসময় তোমাকে পি এর সাথে অ্যাঙ্গেল ধরতে হবে। তুমি চাইলে কিউর সাথে অ্যাঙ্গেল ধরতে পারো, মানে উপরে নিচে যে কোনো দিকে অ্যাঙ্গেল ধরতে পারো। একটা অঙ্কের দুইটা আনসার আসলে সারা মাইন্ড করবে না, তুমি কোনটার সাথে ধরছো সেটা স্যারকে দেখাই দিতে হবে, বুঝাই দিতে হবে, তাই হবে। তাহলে আমরা সবসময় ট্রেডিশনালি যেটা করি, আমরা হচ্ছে এই যে পি এর সাথে, এই মানে নিচেরটার সাথে আসলে ধরি আর কি। বাট তুমি যদি আনকমন ভাবে করতে চাও, উপরেরটার সাথে ধরতে চাও, সেক্ষেত্রে সূত্রটা জাস্ট একটু চেঞ্জ হয়ে যাবে, মানগত একটা পার্থক্য আসবে, বাট অঙ্ক সেম থাকবে, অঙ্কে কোনো ভুল হবে না। ঠিক আছে, তো আশা করি আমরা এই জিনিসটা সবাই বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত আমরা যদি বুঝে থাকি, তাহলে এই জিনিসগুলা আমি এখন হচ্ছে আমাদের যে মূল যে পিডিএফ, যেটা আমি তোমাদেরকে প্রোভাইড করব, এটাও দিয়ে দিব সাথে। এই পিডিএফটার মধ্যে আমি হচ্ছে এটা লিখে দিই। ঠিক আছে, তাহলে দুটি ভেক্টরের লব্ধির মান ও দিক নির্ণয়, তাহলে এখানে আমি ওই জিনিসগুলো অ্যাড করে ফেলবো, সমস্যা নাই। হ্যাঁ, আমি ওখানে অ্যাড করে দিব। তাহলে একটা আমরা কি পাইলাম? আমরা হচ্ছে প্রথমে আমরা কি লিখবো? আমরা প্রথমে লিখবো লব্ধির মান, তাই না? লব্ধির মান। তাহলে আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি লব্ধির
মান, লব্ধির মান। আর আজকে যেহেতু আমাদের একদম ফার্স্ট ক্লাস, তো আজকে আমরা আসলে আর বেশি সময় নিব না, আমরা হয়তো বা সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট বা 10 মিনিটের মতো সময় নিব, তারপরে হচ্ছে আজকে ক্লাস শেষ করে দিব। আমি চাচ্ছি আগে সবাই একটু জানুক, সবাই একটু পড়াশোনা একটু গুছাই নাও, তারপরে আস্তে আস্তে আমরা হচ্ছে সময় বাড়াবো, প্যারা নাই, ঠিক আছে? তাহলে প্রথম হচ্ছে লব্ধির মান। তাহলে লব্ধির মান কি পেয়েছি আমরা? লব্ধির মান আর ভেক্টর মডুলাস ইকুয়াল টু কি আর। কি বলছিলাম ভাইয়া? মডুলাস মানে ভেক্টরকে মডুলাস করলে ভেক্টর থাকে না, ঠিক আছে? তাহলে এটা সমান কি পেয়েছি? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া সবসময় কি পি কিউ দিয়ে করবো? না, পরীক্ষায় পি কিউ জায়গায় এবি দিয়ে আসতে পারে, এক্স ওয়াই দিয়ে আসতে পারে, মানে পি আর কিউ দিয়ে বোঝাচ্ছে দুইটা ভেক্টর, সহজ সব দুইটি ভেক্টর। তারপর দিক, লব্ধির দিক কিভাবে বের করে? tan থিটা দিয়ে। tan থিটা ইকুয়াল টু, ধরো পি এর সাথে যদি অ্যাঙ্গেল হয় তাহলে পি নিচে সিঙ্গেল, উপরে হবে কিউ সাইন আলফা, নিচে হচ্ছে কিউ কজ আলফা। এখানে আমরা লিখে রাখি যদি আর, লব্ধি আর ও পি এর মধ্যবর্তী কোণ থিটা হয়, বা এভাবে লিখতে পারো যদি পি এর সাথে অ্যাঙ্গেল ধরি, যদি পি ভেক্টরের সাথে অ্যাঙ্গেল ধরি তাহলে পি নিচে বসবে সিঙ্গেল, অথবা যদি কিউ এর সাথে যদি কিউ ভেক্টরের সাথে অ্যাঙ্গেল ধরি, কিউ ভেক্টরের সাথে অ্যাঙ্গেল মানে থিটা ধরি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আসবে tan থিটা ইকুয়াল টু, তখন কিউ নিচে সিঙ্গেল হয়ে যাবে, উপরে পি সাইন আলফা, নিচে হবে পি কজ আলফা। এই ঠিক আছে, মানে দুইটাই মনে রাখো, যখন যেটা দিয়ে তোমার ইচ্ছা করতে পারবা। আচ্ছা, এখন দেখো আমরা তিনটা কেস দেখবো। এই সূত্রটা, এটা হচ্ছে মাদার সূত্র, হ্যাঁ, এই সূত্রগুলো হচ্ছে মানে মামাস ফর্মুলা, একদম মাতৃসূত্র, জননী সূত্র বা জনক সূত্র। তো এগুলো থেকে আমরা তিনটা কেস দেখবো। একটা হচ্ছে কখন লব্ধির মান সর্বোচ্চ হয়। মনে করো দুই বউ যদি কেরামত একই দিকে টান, তাহলে সে সবচেয়ে বেশি টান খাবে। মনে করো একজন টানছে এইদিকে, একজন টানছে একদিকে, এও টানছে 5 নিউটন বলে, এও টানছে 5 নিউটন বলে, কেরামত কিন্তু কোনো দিকেই যাবে না। মনে করো এ টানছে 10 নিউটন বলে, এ টানছে 5 নিউটন বলে, এই দেখো কেরামতে পড়ছে চিপাই আজকে, ঠিক আছে? কেরামতের আজকে খবর আছে। মনে করো এ টানছে 5 নিউটন বলে, এও টানছে 5 নিউটন বলে, বিপরীত দিকে, ওইখানেই থাকবে, কোথাও যাবে না। মানে মনে করো টানছে 15 নিউটন বলে, তাহলে কেরামত ওই দিকে যাবে। কত নিউটন বল? পুরো 10 নিউটন। কেন? 5 এখানে মাইনাস হয়ে যাবে। এখন কথা হচ্ছে, বলছে কখন সর্বোচ্চ লব্ধি কাজ করবে। যদি দুই বউ চালাক হয় যে না এটা আজকে দিমো একটা মান, এও টানছে এইদিকে, এও টানছে এইদিকে, তাহলে কেরামত সামনের দিকে যাবে। তাহলে দুইটি ভেক্টর যদি একই দিকে কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ লব্ধি পাবো। তাহলে কি লিখবা? লব্ধির সর্বোচ্চ মান নির্ণয়। কখন লব্ধির সর্বোচ্চ মান পাওয়া যাবে? যদি ভেক্টর দ্বয় একই দিকে কাজ করে। একই দিকে মানে কি? তাদের মধ্যে যে আলফা, সেটা যদি 0 ডিগ্রি হয়, একই দিকে ক্রিয়া করে। দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করার মানে কি? তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, ঠিক আছে? দুটি ভেক্টর একই দিকে কাজ করার মানে কি? তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমরা লিখব, তখন ব্যাপারটা এরকম কাজ করবে যে আমাদের এটা হচ্ছে পি ভেক্টর, এইদিকে আবার কাজ করতেছে কিউ ভেক্টর, তাহলে এদের সম্মিলিত কারণে আমরা যে লব্ধি পাবো, লব্ধিটা আমি একটু অন্য কালার দিয়ে দেখাই। আমরা এদের কারণে যে লব্ধি পাবো, এই লব্ধিটা হবে আর ভেক্টর, এবং এই আর ভেক্টরটাও একই দিকে কাজ করবে, এবং এই ক্ষেত্রে তাদের দুজনের মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি। কেন? কারণ দুইটা একই দিকে কাজ করতেছে। একই দিকে কাজ করলে আলফা মান 0 ডিগ্রি, পরস্পর লম্বভাবে কাজ করলে 90 ডিগ্রি, বিপরীত দিকে কাজ করলে 180 ডিগ্রি। এগুলো তো জানো সবাই আশা করি। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে, তাহলে এক্ষেত্রে আমাদের লব্ধির মান কত আসবে? আমরা লব্ধি কি পাবো? সর্বোচ্চ। লব্ধির মান হবে সর্বোচ্চ, বা
ম্যাক্সিমাম, হ্যাঁ সর্বোচ্চ। আর লব্ধির দিক কত হবে? দিক এখানে উল্লেখ করতে হবে না, কারণ দিক তো 0 ডিগ্রি, মানে একই দিকে হবে, একই দিকে। হ্যাঁ, লব্ধির মান হবে সর্বোচ্চ এবং দিক হবে ভেক্টর দ্বয়ের দিকে। ভেক্টর দ্বয়, ভেক্টর দ্বয় মানে কি? পি ভেক্টর ও কিউ ভেক্টর এর দিকে, মানে পি ভেক্টর আর কিউ ভেক্টর যেদিকে টানতেছে সেদিকেই যাবে সে, কারণ তারা দুজন তো একই দিকে টানতেছে। দেখো পি ভেক্টর কিউ ভেক্টর দুজনেই এই যে বাম ডান দিকে, এই যে ডান দিকে যাচ্ছে, ডান দিকে না বাম দিকে যাচ্ছে, বাম দিকে। তার মানে আমার বাম তোমাদের ডান, হ্যাঁ আমার বাম তোমাদের ডান, আচ্ছা তোমাদের ডান 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 দিকে যাচ্ছে, তার মানে লব্ধি কেরার মতো যাচ্ছে ডান দিকে, ঠিক আছে। আচ্ছা তাহলে সুতরাং আমরা লব্ধির মান যেটা ম্যাক্সিমাম পাচ্ছি, এই জন্য এটাকে আমরা বলবো আর ম্যাক্সিমাম, আর ম্যাক্স। আর ম্যাক্স ইকুয়াল টু আসবে, মূল সূত্র কি? √p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, তাই না? p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। আলফা মান কত? 0 ডিগ্রি। তাহলে সমান p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 0 ডিগ্রি। তাহলে cos 0 মান কত ভাইয়া? 1। তাহলে cos 0 মান যদি 1 হয় তাহলে আমরা লিখতে পারি সমান √p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার, p প্লাস কিউ হোল স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা অর্থাৎ p প্লাস কিউ। তাহলে আমরা লিখতে পারি সুতরাং আর ম্যাক্সিমাম মানে লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে দুটি ভেক্টরের যোগফলের সমান। অ্যাজ সিম্পল, খুবই সিম্পল কথাবার্তা কিন্তু। তাহলে সুতরাং দুটি ভেক্টরের ফলে দুটি ভেক্টরের আমাদের দুটি ভেক্টরের লব্ধি যদি ম্যাক্সিমাম হয় তাহলে সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম মানটা হবে দুইটা ভেক্টরের যোগফলের সমান। ঠিক আছে, এটা হচ্ছে একটা সূত্র। তো আশা করি লব্ধির সর্বোচ্চ মান নির্ণয় সূত্র এটা হচ্ছে তোমরা বুঝতে পেরেছো। লব্ধির সর্বোচ্চ মান কিভাবে বের করতে হয় এটা আশা করি সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। আর লব্ধির দিক কোন দিকে হবে এটা তো অলরেডি বলছি, পি আর কিউ যেদিকে, ভেক্টর দ্বয় যেদিকে সেদিকে। এখন আসলে লব্ধির সর্বনিম্ন মান। তো ভাই লব্ধির সর্বনিম্ন মান কোথায় কাজ করবে? বিপরীত দিকে কাজ করবে। লব্ধির সর্বনিম্ন মান কিভাবে লিখবা? যদি ভেক্টর দ্বয় বিপরীত দিকে ক্রিয়া করে, মানে কেরামতকে একজন টানছে এইদিকে একজন টানছে এইদিকে, ঠিক আছে। ওকে, তো আমি দেখতে পাচ্ছি সিনতিহা ঐশ্বর্য, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো তোমরা। তো লব্ধির সর্বনিম্ন মান কি? সর্বনিম্ন মান হচ্ছে যদি ভেক্টর দ্বয় পরস্পর বিপরীত দিকে মানে কি? আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি ক্রিয়া করে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সর্বনিম্ন মান পাবো। যেমন মনে করো এইদিকে কাজ করছে পি ভেক্টর আর এই দিকে কাজ করছে কিউ ভেক্টর, তাহলে পরস্পর বিপরীত দিকে এই যে এদের মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা লব্ধি পাবো সর্বনিম্ন। তাহলে এই ক্ষেত্রে লব্ধির মান হবে সর্বনিম্ন। এক্ষেত্রে লব্ধির মান হবে সর্বনিম্ন এবং দিক কোন দিকে হবে? এর আর টানের ফলে দিক কোন দিকে হবে? যার মান বড় সেদিকে। মনে করো পি ভেক্টর মানে পি বউয়ের জোর যদি বেশি থাকে, সে যদি শক্তিশালী হয় তাহলে কেরামত তার দিকে যাবে, আর কিউ যদি শক্তিশালী হয় তাহলে তার দিকে যাবে। আর দুজন যদি যুক্তি করে যদি সমান বলে টানে তাহলে কেরামত কোনো দিকে যাবে না, সেইখানে স্থির হয়ে থাকবে। তাহলে দিক হবে যে ভেক্টর এভাবে লিখতে পারো বড় ভেক্টরের দিকে, বড় ভেক্টরের দিকে, ঠিক আছে। যেমন বড় ভেক্টরের দিকে, ঠিক আছে। তাহলে এটা সূত্রটা তাহলে কি আসতেছে বলো? সূত্রটা আসতেছে আমাদের, সুতরাং লব্ধির মান আর ইকুয়াল টু সূত্র কি? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। আলফার মান কত? 180 ডিগ্রি। cos 180 মান কত? -1। দ্যাট মিনস
রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এই যে প্লাস এবং মাইনাস ওয়ান, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2p কিউ কজ আলফা তো আর লেখার দরকার নেই, কারণ কজ 180 মান -1 সেটাই বসাই দিছি। তাহলে এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে a মাইনাস b হোল স্কয়ার। মানে এখানে একটা ঝামেলা আছে, তুমি p মাইনাস কিউ লিখতে পারবে না, কারণ তুমি কি জানো না p বড় না q বড়। এই কারণে তোমাকে এখানে লিখতে হবে পার্থক্য আকারে, মানে এই সূত্রটার মধ্যে তোমার একটা কাজ করতে হবে, এই সূত্রটাকে মাইনাস না দিয়ে তোমাকে এরকম একটা ঢেউ দিয়ে দিতে হবে। এই ঢেউটার মানে কি জানো? ঢেউটা মানে হচ্ছে p আর q এর পরিবর্তন বোঝায়, পার্থক্য। মানে এই ঢেউ দিয়ে বোঝানো হয়েছে পিও বড় হতে পারে কিউও বড় হতে পারে। তাহলে এখন স্কয়ার রুটে কেটে দিলে কি হবে? পি আর কিউ এর পার্থক্যের সমান। এটা হচ্ছে আমাদের আর এর মান, এবং এই আরটা কি? এই আরটা হচ্ছে মিনিমাম, কারণ সর্বনিম্ন মান। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এরকম, যদি এখানে যদি পি বড় হয় কিউ থেকে, তাহলে আর মিনিমাম হবে পি মাইনাস কিউ এর সমান। আর যদি পি থেকে কিউ বড় হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আর মিনিমাম হবে কিউ মাইনাস পি এর সমান। এটা হচ্ছে আমাদের এক্স্যাক্টলি আনসার। মানে আমি ধুম করে পি মাইনাস কিউ লিখতে পারবো না, বা কিউ মাইনাস পি লিখতে পারবো না, আমাকে আগে দেখতে হবে কে বড়। মানে সহজ কথা, আর মিনিমাম হচ্ছে বড় থেকে ছোটটা বিয়োগ করতে হবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের দুইটা। এবং আজকের ক্লাসের লাস্ট যে টপিকটা, সেটা হচ্ছে দুইটা ভেক্টর যদি পরস্পর সমান সমকোণে ক্রিয়া করে, লম্বভাবে মানে কি? সমকোণে। লম্বভাবে কথাটার মানে কি? লম্বভাবে কথাটার আরেক নাম হচ্ছে সমকোণে। সমকোণে মানে কি? আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। দুইটা ভেক্টর পরস্পর যদি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে, যেমন হচ্ছে মনে করো এই যে এদিকে কেরামতের পি ভেক্টর বউ, আর একদম লম্বভাবে হচ্ছে কিউ ভেক্টর, তাহলে এদের মধ্যবর্তী কোণ কি? আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে লব্ধি ভেক্টরের মান কত আর দিক কত? এই ক্ষেত্রে থিটার মান আসবে। উপরের দুই ক্ষেত্রে কিন্তু থিটার মান লিখি নাই, দেখছো? কেন লিখি নাই? কারণ থিটার মান এইভাবে বলেই দিছি। প্রথম ক্ষেত্রে কোন দিকে যাবে? ভেক্টর দুইটা যেদিকে সেদিকে। আর সর্বনিম্ন মানের ক্ষেত্রে কোন দিকে যাবে? যে বড় তার দিকে। বাট এখন তো আসলে সর্বোচ্চ বা সর্বনিম্ন না, এখন কি? যদি দুইটা ভেক্টর যদি লম্বভাবে ক্রিয়া করে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের লব্ধিটা কোন দিকে কাজ করবে? কর্ণ বরাবর কাজ করবে। এখন এই কর্ণের তো একটা মান থাকবে অবশ্যই, তাই না? তার মানে এই অঙ্কের জন্য এই যে আমাদের থিটা লাগবে। তাহলে যখন সমকোণে বা লম্বভাবে ক্রিয়া করবে, তখন আসলে আমরা একই সাথে লব্ধির মান আর এবং লব্ধির দিক থিটা বের করব। তাহলে লিখি, তাহলে এক্ষেত্রে লব্ধির মান আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফার মান কত? 90 ডিগ্রি। তো ভাইরা কস 90 মান কত? 0, সবাই জানি। তাহলে এক্স্যাক্টলি আমরা পাচ্ছি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, মানে পিথাগোরাসের সূত্রের সমান। এটা আর কি? অতিভুজ ইকুয়াল টু কত? রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে দুইটা ভেক্টর পরস্পর যখন লম্বভাবে ক্রিয়া করে, তখন তাদের মধ্যে কি? পিথাগোরাসের সূত্র খাটানো হয়। পিথাগোরাসের সূত্র তখন তাদের উপর অ্যাপ্লিকেবল হয়। সহজ বিষয়। তারপর লব্ধির দিক কি? লব্ধির দিক নির্ণয় সূত্র কি? ট্যান থিটা ইকুয়াল টু, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। কার সাথে অ্যাঙ্গেল ধরছি? পি এর সাথে। তাহলে পি নিচে সিঙ্গেল, উপরে কিউ সাইন আলফা, নিচে হচ্ছে কিউ কজ আলফা। এখন আলফার মান কত? 90 ডিগ্রি। তাহলে কিউ সাইন 90 ডিগ্রি পি প্লাস কিউ কস 90 ডিগ্রি। সাইন 90 মান কত? 1, অর্থাৎ উপরে থাকবে কিউ, নিচে পি, কারণ কিউ কস 90 মান 0, অর্থাৎ কিউ কস 90 ইকুয়াল টু 0। তাহলে এইখানে দেখো ট্যান থিটা সমান কি আসতেছে? তাহলে ট্যান থিটা সমান আর কিছুই না, লম্ব বাই ভূমির সমান। কারণ যখন দুইটা ভেক্টর পরস্পর লম্বভাবে ক্রিয়া করে, তখন তারা আসলে সমকোণী ত্রিভুজ তৈরি করে। তার মানে এইখানে লব্ধির মান এবং দিকে সমকোণী ত্রিভুজের সকল কনসেপ্ট খাটতেছে। তাহলে এখান থেকে তুমি ফাইনালি লিখতে পারো থিটা, আমাকে বের করতে হবে থিটা। তাহলে থিটা ইকুয়াল টু কি? ট্যান, এদিকে আসলে ট্যান ইনভার্স হয়ে যাবে, ট্যান ইনভার্স কিউ বাই পি। এখন তুমি অ্যাঙ্গেল যদি কিউ এর সাথে ধরতা, তাহলে আসতো এটা উপরে পি নিচে কিউ। এটা তোমার উপর ডিপেন্ড করে তুমি কার সাথে অ্যাঙ্গেল ধরবা। তবে ট্রেডিশনালি আমরা সবসময় মানে চিত্র অনুযায়ী আমরা যদি হিসেব করি, আমরা এইটাকে থিটা ধরি আর কি। এই যে এটাকে থিটা ধরি না, এটাকে যদি থিটা ধরো তাহলে জাস্ট উল্টে যাবে আর কি জিনিসটা। ঠিক আছে? ওকে।
তো আশা করি সবাই জিনিসগুলো বুঝতে পেরেছো। আর এরপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে পরবর্তীতে আরেকবার হচ্ছে ক্লাসটি একটু দেখে নিবা, আরেকবার দেখে নিলে হচ্ছে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমি আর সামনে এগোবো না, কারণ হচ্ছে আমাদের আগামীকাল আমাদের ক্লাস থাকবে। আগামীকালকে আমাদের ক্লাসটা থাকবে 9:30, সেম টাইমেই থাকবে, 9:30 থেকেই শুরু হবে। কারণ হচ্ছে ভাইয়ার মোটামুটি 9:15 পর্যন্ত অফলাইন ক্লাস থাকে, তো ওটা শেষ করে তারপরে হচ্ছে তোমাদেরটা শুরু করতে হবে। তো 9:30 ক্লাস থাকবে। তো আগামীকাল আমরা এই টপিকটারই, আজকে তো শুধুমাত্র কি দেখালাম, আজকে হচ্ছে আমি তোমাদেরকে শুধুমাত্র সূত্র দেখালাম, একদম বেসিক দেখালাম। আমাদের ফিজিক্স ভেক্টরের মূল যে বেসিক, দুইটা ভেক্টর পরস্পর আলফা কোণে ক্রিয়ারত থাকলে তাদের লব্ধির মান এবং লব্ধির দিক কি কি হতে পারে, কত টাইপের আসতে পারে, এই জিনিসগুলো নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করেছি। এবং এই বেসিকটা হচ্ছে পুরো ভেক্টরটার বেস। কারণ তুমি নদী নৌকার অঙ্ক করতে যাও, তুমি ছাতা বৃষ্টির অঙ্ক করতে যাও, তুমি যে কোনো অঙ্ক করতে যাও, তোমার হচ্ছে এই বেসিকটা লাগবে। তো এই বেসিকটাকে বেস ধরে তোমরা হচ্ছে সামনের দিকে এগিয়ে যাবে। এবং আগামীকাল আমরা মিনিমাম এই টপিকের উপর 8 থেকে 9টা ম্যাথ করবো। হ্যাঁ, বিভিন্ন ধরনের ম্যাথ করবো। এই ম্যাথগুলো যখন করবা তখন হচ্ছে তোমাদের কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে তাহলে আমরা এখানেই শেষ করছি। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।